রেকর্ডিং ইন প্রোগ্রেস। সো আমরা আজকে একটা কয়েক ধরনের ডেটা সেট নিয়ে কাজ করবো। আসলে এই ড্যাক্সের অনেক ফাংশন আছে। মানে ড্যাক্স হচ্ছে এমন একটা বিষয়, পাওয়ার বি এর মধ্যে আমরা যদি বলি যে মানে সাগরের মধ্যে মহাসাগর, অনেকটা এই কথা অনেকটা ড্যাক্সের ক্ষেত্রে খাটে। মানে এমন এমন কিছু ফাংশন আছে যেগুলো আসলে আমরা একেবারে একটা বা দুইটা ডেটা সেট ইউজ করে সবগুলো ফাংশনে কাজ করতে পারবো, এরকম ইউনিক ডেটা সেট নাই, কারণ প্রত্যেকটা ডেটা সেট একটু ভিন্ন। আর প্রত্যেকটা ডেটা সেট ওয়াইজ আসলে ড্যাক্স এর ফাংশন গুলো কি ধরনের হবে, বা আপনার কোম্পানি রিকোয়ারমেন্টস বা আপনার সিনিয়র রিকোয়ারমেন্টস কিংবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজগুলো হয়। তো এখন প্রথমে আমরা যেটা নিয়ে আছে কথা বলবো, ধরেন আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে যেটা কাস্টমারের ডেটা সেট, এবং সেই ডেটা সেটের মধ্যে ধরেন কাস্টমার রিলেটেড কিছু তার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে। তা আমরা ধরতে পারি সাপোজ আমাদের দেশে এটা আমরা কোন একটা ব্যাংক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের আপনার কাস্টমারদের ডেটা সেট ধরতে পারি আমরা, বা অথবা চাইলে আমরা এটা কোনো কনভিনিয়েন্স স্টোরের ডেটা সেট ধরতে পারি। তো কনভিনিয়েন্স স্টোরের ডেটা সেট আগোরা বা এই ধরনের কোম্পানিগুলোর ডেটা সেট কি ধরনের, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি একবার, আপনাদের যদি খেয়াল থাকে। যার কারণে আজকে আমরা বলবো যে ধরেন এটা হচ্ছে একটা ব্যাংকের ডেটা সেট, বাট এটা যে কোনো মানে সেক্টরের কোম্পানি হতে পারে। তো এখানে আপনার রিকোয়ারমেন্টটা হলো যে আপনাদের যে ক্লায়েন্ট বা কাস্টমার আছে তাদের রিলেটেড কিছু তথ্য দেওয়া আছে, যেমন তাদের নাম, তাদের পেশা, তাদের ফোন নাম্বার, হ্যাঁ, তারপরে তারা হচ্ছে আপনার কোন জায়গায় থাকেন, তারা হচ্ছে আপনার এখান থেকে কবে তারা মানে জিনিসপত্র কিনেছেন প্রথম, সেটা, তারপর আপনার জায়গাটাতে যেমন আপনার ব্যাংকের ব্রাঞ্চ যেখানে, সেখান থেকে সে জায়গা থেকে মানে ক্লায়েন্ট তার বাসা থেকে আপনার ব্রাঞ্চে আসার যে দূরত্ব সেটা কতটুকু, এটাকে আমরা কম্পিউটার ডিস্টেন্স বলতেছি। ক্লায়েন্টের নাম, এরপর হচ্ছে ক্লায়েন্টের এজ। ওকে, ধরেন এই কয়েকটা কলাম আছে। এখন আপনি চিন্তা করলেন, ওকে ফাইন, এখন আমাদের জানতে হবে যে এই যে আমাদের যে কাস্টমার যারা আছে তাদের এইজ আমরা কিভাবে জানতে পারি। মানে এখানে মূলত আপনি জানতে পাচ্ছেন দ্য এইজ অফ কাস্টমার ডাজ নট চেঞ্জ বেসড অন ফিল্টার্স। এখানে আমরা ফিল্টার অ্যাপ্লাই করব, বাট এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি অলরেডি দেখতেছেন এইজ দেওয়া আছে। তার মানে কি ফিল্টার ব্যবহার করলে এইজ চেঞ্জ হবে? না, এজ কিন্তু চেঞ্জ হবে না। বাট এখানে একটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি চেঞ্জ হবে? ইট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন ওয়ান থিং, দ্য বার্থ ডেট অফ দি কাস্টমার। কাস্টমারের যে এইজ, আসলে যে যে কোনো মানুষের বয়সের কথা যদি আমরা বলি, যেমন যে কোনো মানুষের বয়স তার আসলে জন্ম তারিখের উপর নির্ভর করে। কেমন, যে মানুষটা ধরেন যদিও আমাদের দেশে আসলে মানে অনেকের জন্ম তারিখ এক এক রকম ভাবে, কারণ আমাদের আসলে মানে স্কুল কলেজ পর্যায়ে আমরা যখন ছোটবেলা প্রাইমারি স্কুলে বা কিন্ডার গার্ডেনে যখন ভর্তি হয়েছি তখন একরকম বয়সের রেকর্ডিংটা ছিল। আর আমাদের দেশে সেন্ট্রালি আসলে বয়সের রেকর্ডিং তো আগে ছিল না, মানে 90-এর দশক আর্লি 90s এটা ছিলই না। তার পরবর্তীতে আস্তে আস্তে এটা ডিজিটালি যে রেকর্ড করা জন্ম নিবন্ধন সনদ টনদ এই জিনিসগুলো আসে। যাই হোক, তো এই কারণে আমাদের দেশে আসলে ওই বয়সের ব্যাপারটা এখনো দেখবেন যে মানুষের গরমিল থেকে যায়, বিশেষ করে মানে এই জেনারেশনের যারা, তাদের এতটা নাই, কারণ তাদের তো এখন আসলে কম্পালসারি স্কুল কলেজে ভর্তিতে এটা লাগে, আগে লাগতো না। যার কারণে দেখা গেল যে এরকম এই অনেকেই আছে যে ধরেন বয়স ছিল একটা, স্কুলে ভর্তি করাইতে আর একটা দিছে বয়স, আবার প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে ভর্তি হয়েছে অন্য স্কুলে গিয়ে তখন আর একটা বয়স হয়েছে, মেট্রিকের সার্টিফিকেটে আর একটা বয়স, পাসপোর্টে একরকম বয়স, এনআইডিতে আর এক রকম। মানে হাজার রকম সমস্যা হচ্ছে মানুষের আছে, এবং এই সমস্যার ভুক্তভোগী আমি। ঠিক আছে, আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে ওইটা ওনাদের নামের মিস্টেক আসছে বাংলাতে, সেটা পর্যন্ত ঠিক করাইতে আমাকে যে দৌড়াদৌড়ি করতে হয়েছে। দেশে গিয়েছিলাম গত বছর, এক সপ্তাহ এর পিছনে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আর যাই হোক, সেটা অন্য বিষয়। তো এখন আপনি ধরেন বয়সটা তো নির্ভর করে কাস্টমারদের বার্থ ডেটের উপরে। এখন তো কাস্টমার টেবিলে এটা বার্থ ডেটটা থাকতে পারে, নাও থাকতে পারে। নর্মালি বাইরের দেশগুলোতে কি হয় সেটা হচ্ছে যে তারা কাস্টমারদের যে জন্ম তারিখটা আছে, যেমন আমি আপনার জাপানে এক্সাম্পল দিতে পারি। জাপানে প্রতি বছর আমার জন্ম তারিখ যে দিনে, তখন হচ্ছে আমি যে কোম্পানি সিম ব্যবহার করি তারা আমাকে হচ্ছে আপনার উইশ করে, একটা মেসেজ ওদের ওখান থেকে আসে। তো মানে এটা ক্লায়েন্টের জন্য অনেকটা, এটা এক ধরনের আমরা
মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে পারি। অনেকগুলো ব্যাংকও কিন্তু এই কাজ করে, অনেকগুলো ব্যাংক প্রতিষ্ঠান বা অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে। যেমন আপনি যদি কোনো অনলাইন সাইট থেকে নিয়মিত আপনি জিনিসপত্র কেনাকাটা করেন, যেমন বাইরের দেশে আমরা এখানে জাপানে অ্যামাজন ইউজ করি, তো অ্যামাজন এক্সাম্পলটাই দিতে পারি। যদিও জাপানে আর একটা সাইট আছে যেটার নাম হচ্ছে রাকুতেন, আপনাকে আপনাদের একবার বলছিলাম। তো অ্যামাজনে দিলে সুবিধাটা হচ্ছে যে আপনার মানে অ্যামাজন প্রাইম যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি ওই সেক্ষেত্রে নেক্সট ডে ডেলিভারিটা হচ্ছে পাবেন। আর রাকুতেনের ক্ষেত্রে ডেলিভারিটা নর্মালি একটু সময় লাগে, 1 2 দিন 3 4 দিনের মতো এরকম টাইম হচ্ছে রাকুতেনের ক্ষেত্রে আর কি হচ্ছে লাগে। সচরাচর নেক্সট ডে ডেলিভারি যে প্রোডাক্টগুলো এটা হচ্ছে কম। আবার ওটার আপনার রিটার্ন প্রসেসটাও অনেক ডিফিকাল্ট, অ্যামাজনের রিটার্ন প্রসেসটা তুলনামূলকভাবে সহজ। আচ্ছা, যাই হোক। তো এখন কাস্টমারদের যে আমার এটা আপনার ডেটা সেটে এখানে ধরেন হচ্ছে কাস্টমারের একটা ক্লায়েন্টের যে ব্যক্তিগত তথ্যগুলোর কথা আমরা বলেছি সেই তথ্যের সাথে তার বার্থডে জন্ম তারিখের ইনফরমেশনও আছে। এখন আমরা যদি এরকম তার বার্থডে দেওয়া থাকে বা বার্থডে দেওয়া থাকে কিন্তু তার বয়স কত যদি সেটা না দেওয়া থাকে, তাহলে আমরা এক্ষেত্রে খুব সহজে কিন্তু তার বয়স বের করতে পারি তার জন্ম তারিখ থেকে। ঠিক আছে, প্রতিটা রোয়ার জন্য আমরা, প্রতিজন কাস্টমারের জন্য আমরা এই জন্ম তারিখটা বের করতে পারি। সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের নতুন করে একটা কলাম ওপেন করতে হবে। আমরা নিউ মেজারে যাব, নিউ মেজারে ক্লিক ক্লিক করবো, ক্লিক করার পরে এরকম একটা কলাম ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে সেই কলামটার নাম আমাদের দিতে হবে এইজ। এইজ দেওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে এইজ ইকুয়াল টু ডেট। ডিফ ডেট ডিফটা মানে হচ্ছে ডেটের মধ্যে ডিফারেন্স, এবং এটার মধ্যে আপনাকে দিতে হবে ডিম কাস্টমার। ডিম কাস্টমার হচ্ছে আমাদের যে ফাইলের নাম, এটা ফাইলেরটার নাম হচ্ছে ডিম কাস্টমার। এখানে ডিম কাস্টমারের মধ্যে আমাদের যে আপনার ফিল্ডটা নিয়ে আমরা কাজ করব সেটার নাম হচ্ছে বার্থ ডেট, এবং বার্থডে কমা দিয়ে আমরা হচ্ছে টুডে দিব, টুডে দিয়ে কমা দিয়ে আমরা দিব হচ্ছে ইয়ার দিব, দিয়ে আমরা আমাদের ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। তো এরকম শেষ করলে যেটা হবে, যখনই আমরা এন্টার চাপ দিব তখন অটোমেটিক প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের যে বয়স সেটা আমরা এইজের ঘরে আমরা হচ্ছে দেখতে পারবো। এইভাবে হচ্ছে আপনি এইজ বের করতে পারবেন। যদিও নর্মালি এত সহজ এইজ বের করার কাজগুলো নর্মালি দেয় না, বাট অনেক ক্ষেত্রে হয়তো কাজ আপনার হতে পারে, তাই শিখে রাখলেন। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে সেলস ইয়ার টু ডেট। এটা ফাংশনের কথা আমার মনে হয় একদিন আমাকে জিজ্ঞেস করেছিলেন আশাফ ভাই ক্লাসে। তো যাই হোক, তো এখন ইয়ার সেল সেলস ইয়ার টু ডেট এটা দিতে হলে আমরা যে এটা কাজ করি সেটা হচ্ছে যে আম, প্রতি বছর আপনার যে ক্রয় বিক্রিগুলো হয়, মানে ইয়ার টু ডেট সেলস কিছু ডিপেন্ডস অন দি ফিল্টার ক্রাইটেরিয়া ইন দি রিপোর্ট অ্যান্ড ইট ইজ অলসো ইন দ্য অ্যাগ্রিগেশন। ইট বিকাজ ভেরি কমপ্লিকেটেড টু ক্যালকুলেট ইয়ার টু ডেট ফর অল ভ্যারিয়েশনস অফ ফিল্ডস, বার পার ডে, পার মান্থ, পার কাস্টমার, পার প্রোডাক্ট এক্সেট্রা। সো দিস ইজ, আচ্ছা আমাদের মূলত এখানে সেলস ইয়ার টু ডেট বাইর করতে হবে। এখানে যদি ওর অনেক কথা বলছে, তো এটা বের করতে হলে অ্যাজ ইউজুয়াল যে কোনো মেজারমেন্টের মতো আমাদের প্রথমে নিউ মেজারে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেখানে আমাদের ঘরের মধ্যে লিখতে হবে সেলস ইয়ার টু ডেট ইজ ইকুয়াল টু টোটাল ওয়াইডিটি। ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাম ফ্যাক্ট, ফ্যাক্ট ইন্টারনেট সেলস, সেটা হচ্ছে ইন্টারনেট সেলস থেকে ডেটাটা আসবে, সেলস অ্যামাউন্ট, তারপর হচ্ছে ডিম ডেট, ফুল ডেট, অল্টারনেট কি ডট, এটা করে আমরা এই ক্যালকুলেশনটা হচ্ছে বের করতে পারবো। তো এটা বের করলে এই জিনিসটা অনেকটা এরকম হবে, ধরেন আপনার কাছে একটা সেলস এর ডেটা আছে। তো সেলস ডাটাতে সেলস গুলো যে ডেটাগুলো আছে সেগুলো ধরেন হচ্ছে কোয়ার্টারলি বেসিসে দেওয়া আছে। যেমন কোনটা ফার্স্ট কোয়ার্টারে, কোনটা থার্ড কোয়ার্টারে, কোনটা আহ, হচ্ছে আপনার ফোর্থ কোয়ার্টারে, এরকম করে হচ্ছে দেওয়া থাকে। তো আমাদের এখানে হচ্ছে সেলস ইয়ার টু ডেট, সেলস ইয়ার টু ডেটের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা তখন হচ্ছে এভাবে এই ফাংশনটা দিয়ে বের করতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে আমাদের আরেকটা ফাংশন আছে হিডেন জেম অফ ডাইক্স, এটাকে আমরা যেটা বলে থাকি। আচ্ছা, সেটা হচ্ছে প্রথম ক্লাসে আপনাদেরকে একদিন হচ্ছে দেখিয়েছিলাম যে কিভাবে সেলস অ্যামাউন্ট বের করবেন। প্রথম ক্লাসে বলতে আমি আমার মনে হয় লাস্টের লেকচার, যে প্রথম দিন যখন আমরা ডেক্স আলোচনা শুরু করেছিলাম তারপরের দিন হচ্ছে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে কিভাবে সেলস অ্যামাউন্ট বের করতে পারি। ধরেন আপনার এখানে কাস্টমারদের 4টা ইনফরমেশন দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, তার এজ দেওয়া আছে, এবং হচ্ছে কত তারিখে।
এখানে হচ্ছে কত তারিখে কতটুকু পরিমাণ বিক্রি হয়েছে। তো কত তারিখে কতটুকু পরিমাণ বিক্রি হয়েছে সেটা দেখবার জন্য আমরা যে কাজটা করব, একটা ব্ল্যাঙ্ক কলামে আমরা অপশনে যাব। যেমন আমাদের এখানে হচ্ছে সেলস ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, আপনার সেলস অ্যামাউন্ট, সরি, এটা সেলস অ্যামাউন্টের এখানে আমরা এভাবে যোগ করতে হবে যে এখানে নিউ মেজার করে অ্যাগ্রিগেট আনবো, সেলস অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু ক্যালকুলেট সাম। ক্যালকুলেট সাম, সাম টা নির্ভর করবে হচ্ছে আপনার ফ্যাক্ট ইন্টারন্যাশনাল সেলস থেকে। আপনার মানে আমাদের যে ডাটা সেটটার নাম আছে এটা হচ্ছে ফ্যাক্ট ইন্টারন্যাশনাল সেলস, সেখান থেকে আমাদের এটা যাবে সেলস অ্যামাউন্ট। এটা করে দেখেন আমরা সুন্দর করে আপনার সেলস গুলোর পরিমাণটা বের করে ফেলেছি। এসেনশিয়ালি এই ফাংশনগুলো দেখলে আমাদের অনেকটাই মনে হয় যে পাওয়ার বিএ আসলে একটা সাধারণ ক্যালকুলেটরের মতোই, বাট এখানে কিছু অসাধারণ কাজ করার হচ্ছে ক্ষমতা আছে। সুতরাং, আচ্ছা, একটু নিচে যে আমরা এখানে অনেক জিনিস আসতো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ভ্যারিয়েবল যখন হচ্ছে ইউজ করব, সে ভ্যারিয়েবল ইউজে আটটা এক্সাম্পল আমরা দিচ্ছি। সেটা হচ্ছে আপনার কাছে ধরুন সেলস এর তথ্য দেওয়া আছে কোয়ার্টার ওয়াইজ। যেমন এক বছরে হচ্ছে, এক বছরকে যদি আমরা ভাগ করি, তিন চারে হচ্ছে 12, তো তিন দিয়ে ভাগ করলে প্রতি কোয়ার্টার হচ্ছে চারটা করে মাস থাকে। তো এরকম কিছু কোয়ার্টারের, এরকম কিছু, সরি আমার আসলে টায়ার্ডনেসের কারণে একটু ইয়ে আসছে, যাই হোক। তো এখানে আপনার কোয়ার্টার হচ্ছে তথ্যগুলো দেওয়া আছে, সাল দেওয়া আছে, কোয়ার্টার দেওয়া আছে এবং মাস দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যালকুলেট করে আপনার এখানে আমাদের যে ভ্যালু বিফোর ফিল্টারিং এটা হচ্ছে বের করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেক সময় আপনাদেরকে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে বলা হতে পারে। অনেক সময় হয়তো আপনারা দেখবেন যে বললো যে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে সেট স্পিকার, এটা একটা ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে নিয়ে আসেন। তো তো ভ্যারিয়েন্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে আমরা এখানে সেলসের যে সাপ্লাই, সেলস SPLY, হ্যাঁ, এটা আমরা এখানে আমরা হচ্ছে নতুন একটা মেজারমেন্ট তৈরি করব। তৈরি করে আমরা লিখবো ক্যালকুলেট ভ্যাট ভার সেন্স মানে ভ্যারিয়েন্স সেন্স ইজ ইকুয়াল টু সাম ফ্যাক্ট ইন্টারন্যাশনাল সেলস ইসরায়েল সেলস কম্পোনেন্ট রিটার্ন হচ্ছে সেলস, এই ইয়েটা আপনারা লিখবেন। তো এখানে দেখেন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই কাজটা করার পরে আমরা হচ্ছে ভার সেলস এর যে ইয়েটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন এখানে একটা বিষয় কষানো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন হচ্ছে কমান্ড গুলো লিখবেন মানে পাওয়ার বিআইতে, তখন হচ্ছে আপনারা জিনিসগুলো হচ্ছে আহ, এক ধরনের আপনার মানে এক ধরনের স্টাইলে মূলত হচ্ছে আপনাদেরকে এটা লিখতে হবে। এখানে এটা মিন করেছে। এবার দেখেন আমাদের এখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এখানে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয় না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এদের এডুকেশনের তারা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা, তাদের এখানে মোট সেলস কত হচ্ছে, টোটাল মার্জিন কত এবং সাম অফ মার্জিন কত, এটা আমরা দেখতে চাই। তো প্রথমে আমরা এডুকেশনের যে লেভেলটা আছে সেটা ভাগ করে নিলাম। যেমন কেউ হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, কেউ হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি, কেউ হাই স্কুল ডিগ্রি, কেউ প্যারা পার্সাল ডিগ্রি, আর কেউ হচ্ছে পার্সাল আপনার হাই স্কুল।
তো এদের যে আপনার সেফ অফ মার্জিন আছে এবং সাম অফ সেলস আছে, এখন এখানে আমাদের টোটাল মার্জিন বের করতে হবে। তো টোটাল মার্জিন বের করতে হলে অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে নিউ মেজারমেন্ট নামে একটা কলাম তৈরি করতে হবে। সে কলামে গিয়ে আমাদের লিখতে হবে টোটাল ওয়েট ইজ ইকুয়াল টু সাম এক্স। সাম এক্স এর যে ভ্যালুটা আছে এটা ওই ফ্যাক্ট ইন্টারনেট সেলস থেকে আসবে। তখন আমরা লিখবো অল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারনেট সেল, এর পরবর্তীতে ফ্যাক্ট ইন্টারনেট সেলস, তারপর হচ্ছে আবার সেলস অ্যামাউন্ট, সেই সেলস অ্যামাউন্ট থেকে আমাদের টোটাল প্রোডাক্ট, ফ্যাক্ট ইন্টারনেট সেলস, টোটাল অ্যামাউন্ট, টোটাল প্রোডাক্ট হচ্ছে বাদ যাবে। বাদ আপনার বাদ দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের যে টোটাল মার্জিনটা আছে সেটা আমরা পেয়ে যাব। এখন আপনি বললেন যে টোটাল মার্জিন দেখলাম, এবার পার্সেন্টেজ অফ মার্জিন বের করতে চাই, খুবই সহজ। আপনি এখন নতুন করে আরেকটা ঘর তৈরি করবেন, মানে নিউ মেজারমেন্ট ক্লিক করার মাধ্যমে, করার পরবর্তীতে আপনি সেখানে লিখবেন পার্সেন্টেজ অফ মার্জিন ইজ ইকুয়াল টু ডিভাইড নাম্বার অফ মার্জিন, আমাদের যে নাম্বার অফ মার্জিন আছে, ডিভাইড নাম্বার অফ মার্জিন ডিভাইডেড বাই টোটাল, টোটাল মার্জিন, সরি টোটাল মার্জিন। এটা এটা দিয়ে বের করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পার্সেন্টেজ অফ মার্জিন। তার পরবর্তীতে আমরা যে কাজটা হচ্ছে দেখব সেটা হচ্ছে, আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমরা কালারের উপর ভিত্তি করে কোনো জিনিসের তুলনা করতে চাই বা কম্পেয়ার করতে চাই, যেমন সাদা কালার মানে আপনার এই যে সবুজ কালার আপেল ভালো না লাল কালার আপেল ভালো। হুম। তো এরকম অনেক ধরনের হচ্ছে কনফিউশন থাকে, তখন এই ধরনের কালার গুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তখন আপনাদেরকে মূলত হচ্ছে কালার র্যাঙ্কড বাই আপনার সেলস, এটা করতে হবে। কালার র্যাঙ্ক বাই সেলস ইজ ইকুয়াল টু র্যাঙ্কস অল প্রজেক্ট ডিম কালার, হ্যাঁ, আর মাইনাস হচ্ছে আপনার সেলস। তখন আপনারা এখানে দেখেন পেয়ে গেলেন কালার র্যাঙ্ক বাই সেলস নামে যে আলাদা আহ, ইয়েটা আছে, সেলস মানে কালার ওয়াইজ কতটুকু সেল হচ্ছে এবং মার্কেট লিডারকে সেটার তথ্য মূলত আমরা এটা থেকে পেতে পারি। আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমাদেরকে প্রোডাক্টের র্যাঙ্ক করতে হয়, তো সেক্ষেত্রে কোনটা ভালো প্রোডাক্ট বা কোনটা খারাপ প্রোডাক্ট এটা সম্পর্কে জানার জন্য র্যাঙ্ক করতে হলে আমাদের যে কাজটা করতে হবে যে কালার অ্যান্ড সাইজ র্যাঙ্কড বাই সেলস, কালার অ্যান্ড সাইজ র্যাঙ্ক বাই সেলস। এখন আমাদের যে কাজটা করতে হবে নতুন একটা আপনার মেজারমেন্ট ক্রিয়েট করতে হবে, যে মেজারমেন্টটা হবে কালার এন্ড সাইজ র্যাঙ্ক বাই সেলস। তখন আমরা র্যাঙ্কস এই কমান্ডটা দিব, দিয়ে আমরা অল ডিম প্রোডাক্ট কালার, ডিম প্রোডাক্ট হচ্ছে সেই সাইজ, এখন এরপরে আমাদের টোটাল যে ইয়েটা আমরা সেটা পেয়ে যাব। তখন আমরা পেয়ে যাবো এরকম কালার অ্যান্ড সাইজ র্যাঙ্ক বাই সেলস। তার পরবর্তীতে আপনি যদি চান যে এডুকেশন ওয়াইজ এবং শিক্ষিত বা গুণসম্পন্ন লোকজনকে হচ্ছে আপনি এক্ষেত্রে র্যাঙ্ক করতে চান, তখন সেক্ষেত্রে আপনি বলবেন যে র্যাঙ্কস ক্রস জয়েন অল ডিম প্রোডাক্ট আপনার কালার, এর পরবর্তীতে অল ডিম কাস্টমার ইন ইংলিশ এডুকেশন ব্র্যাকেট দিয়ে আপনার সেলস অ্যামাউন্টটা আপনার এভাবে পেয়ে যাবেন। এইবার হচ্ছে আরেকটা ফাংশনে যাই। আচ্ছা এই সুযোগে আশা ভাই আপনার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন।
কোশ্চেন নাই মনে হয় আশা পাইদের। ওকে, আচ্ছা এটা খুব ইন্টারেস্টিং। আমরা এখন যে জিনিসটা দেখবো, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি এটার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন যে শুনতে পাচ্ছি, বলেন। কোনো আচ্ছা, না, 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 কোশ্চেন নাই ভাই, ওইটা আমার ওই মাইক্রোফোনটা মাঝে মাঝে ডিস্টার্ব ও করে তো। ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে মাঝখান দিয়ে অনেক উলট পাতাল গেল আপনাদের, এই কারণে ক্লাস মাঝখান দিয়ে আসলে গ্যাপ পড়ছে। আর অনেকে তো আসে না আগে থেকে। না, সেটা তো দেশের এটা একটা ইউনিক একটা সিচুয়েশন আমরা পার একেবারে করলাম, বড় সেটা তো। সিচুয়েশন গেছে, একেবারে খুবই একটা ইয়ে গেল। মানে একটা ঝড় ঝাপটার মতোই গেছে বলতে গেলে, জাতীয় পর্যায়ে। এরপরে পরবর্তীতে আবার এই যে এখনো গ্রামগঞ্জে যে চুরি ডাকাতির সমস্যা, এই একটা আর কি। দেখ, ইনশাল্লাহ হয়তো সব ঠিক হয়ে যাবে, হয়তো না, হ্যাঁ, ঠিক আশা হয়ে করি। যাবে অবশ্যই। আশা তো, আমরা তো বাঙালিরা তো আমরা আশা নিয়ে বেঁচে থাকি। ওই যে আগে ভাব সম্প্রসারণ করতাম স্কুল লাইফে, সংসার সাগরে দুঃখের খেলা, আশাই তার একমাত্র ভেলা। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে তাহলে আমি আরো কিছুক্ষণ কন্টিনিউ করি তাহলে, হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। ওকে জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এবার ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে, আমরা কিন্তু ওই যে এক্সেল একটা ফাংশন আছে ভি লুকআপ, আপনারা হয়তো যারা এক্সেল ব্যবহার করেন, মানে এক্সেলের ওটা মোটা তুলনামূলক ভাবে ওটা অ্যাডভান্স ফাংশন মানে ধরা হয়ে থাকে। যারা ভি লুকআপ বা এ থেকে আর টু, মানে এই ভি লুকআপ থেকে শুরু করে উপরের পর্যায়ে এক্সেলের যে জিনিসগুলো জানেন, তারা এক্সেল এক্সপার্ট, এটা ধরে নেওয়া হয়। তো এখন ভি লুকআপের এখানে আমাদের কাছে ধরেন একটা কোম্পানির ডেটা আছে, এটা এইচআর এর ডেটা আমরা ধরে নিলাম, কারণ এখানে দেখেন যে এমপ্লয় কি, মানে এমপ্লয় কি আছে, প্যারেন্ট এমপ্লয় কি আছে, ঠিক আছে, এমপ্লয় ন্যাশনাল আইডি অল্টারনেট কি, ন্যাশনাল আইডি অল্টারনেট কি, তার পরবর্তীতে হচ্ছে সেল স্টেট টেরিটরি কি, এমপ্লয় ফার্স্ট নেম লাস্ট নেম গুলো কাদের, অবভিয়াসলি এটা এমপ্লয়ীদের, ঠিক আছে। কারণ এখানে যেহেতু আমরা এমপ্লয়ের ডেটা নিয়ে কথা বলছি, সো ফার্স্ট টাইম লাস্ট টাইম এমপ্লয়ীদের এটা বুঝে নেবেন। এবং মিডিল নেমও এখানে তারা অপশন রাখছে। এবং নেমের স্টাইলটা মানে হচ্ছে নামটাকে তারা সংক্ষেপ করে যেভাবে বলে। যেমন এই গ্যাবি গিলবার্ট, হ্যাঁ, গাই গিলবার্ট, আমরা তাকে বলতে পারি সংক্ষেপে জি জি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যারি জনসন, আমরা এদেরকে বলতে পারি। তারপর সিডনি হিগা, হ্যাঁ, এইচএস, আমরা এটা বলতে পারি। যাই হোক, তো এখন ভিলুকআপ ইউজ করে আপনি মূলত কি করতে চান? ভিলুকআপ ইউজ করে আমরা দেখতে চাই যে ফার্স্ট নেমে যারা আছে, এমপ্লয় ফার্স্ট নেমে অনুযায়ী আমরা এমপ্লয়ীদেরকে হচ্ছে দেখতে, মানে ফার্স্ট নেম অনুযায়ী যদি আমরা এটাকে সাজাতে, মানে আমরা যে কাজটা করতে যাচ্ছি ভি লুকআপের মাধ্যমে আমরা মূলত খুঁজে পেতে চাচ্ছি যে 31 নাম্বার কি যুক্ত এমপ্লয় কি, যে এমপ্লয় বা যে স্টাফের কি নাম্বার হচ্ছে 31, হ্যাঁ, 31 ইন দ্য ভ্যালু এমপ্লয় কি কলাম, অ্যান্ড দেন রিটার্ন দ্য ভ্যালু অফ দি ফার্স্ট কলাম। আচ্ছা, আমরা খুঁজে পেতে চাচ্ছি কি, আমরা খুঁজে পেতে চাচ্ছি 31 কলামে থাকা সেই এমপ্লয়কে, যার আপনার এমপ্লয় কি কলাম, আমার যার এমপ্লয় কি কলামের উপর ভিত্তি করে আমরা তার ফার্স্ট কলামটা পেতে পারবো। তার মানে হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালু হচ্ছে এমপ্লয়ি কি কলাম, আর খুঁজে পেতে চাই আমরা কি, এমপ্লয়ির যে নাম ফার্স্ট নেমের কলাম। এখন তাহলে এভাবে আমরা ফাংশনটা লিখবো, এভাবে নতুন আমরা এখানে যাব, গিয়ে আমরা টাইপ করব এমপ্লয়ি 31, ওই যে 31 নাম্বার এমপ্লয় করছো, এমপ্লয়ি 31 ইজ ইকুয়াল টু লুক লুক আপ ভ্যালু, এই ফাংশনটা আনবো, আনার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডিম এমপ্লয়িটা কোন জায়গা থেকে আসবে, সেটা আসবে তাদের ফার্স্ট নেম থেকে, এটা দিয়ে কমা দিব, কমা দিয়ে আবার ডিম এমপ্লয়ি, এরপর ব্র্যাকেটে দিব হচ্ছে এমপ্লয়ি, কমা দিয়ে 31, এরপরে হচ্ছে আপনার ব্র্যাকেট ক্লোজ করে দিলে যখন এন্টার চাপবেন, তখন আপনি সেটা পেয়ে যাবেন যে 31-এ ফার্স্ট ব্যক্তি হিসেবে, মানে ফার্স্ট টাইম হিসেবে যে কর্মচারী আছে তার নাম কেন্ডাল।
আর এটার সাথে ওই যে আমরা রিলেটেড একটা ফাংশন ইউজ করি, এটা কি কোনো তফাৎ আছে? রিলেটেড ফাংশন বলতে আপনি ব্যাখ্যা করলে বলতে পারলাম আর কি, মানে কি ফাংশন ইউজ করেন বলেন। ওই যে রিলেটেড একটা ফাংশন ইউজ হয়, ওটা মানে এভাবে ইউজ করলে যে ভ্যালুটা জি। লুকআপের মতো, ভি লুকআপের মতো, আচ্ছা। যে ওই ভ্যালুটা নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। এখন কথাটা হচ্ছে যে মানে লুক আপ ভ্যালু মানে যে এটা একমাত্র পদ্ধতি তা কিন্তু না। কারণ এখানে তো ডেক্স ফাংশন তো অনেক আছে। আপনি যদি হ্যাঁ, একটা দুটো অনেক। ফাংশন দিয়ে আপনি দেখা গেছে যে সেম কাজ করতে পারেন, মানে আমি আপনি যে পদ্ধতিতে ঢাকা থেকে যশোর যান, আমি হয়তো সেই পদ্ধতিতে ঢাকা থেকে যশোর নাও যেতে পারি। কিন্তু তার মানে যে আপনার পদ্ধতি ভুল বা আমার পদ্ধতি ভুল তা কিন্তু না। দুইটা পদ্ধতি গ্রহণযোগ্য। সো আপনি যদি ওইটা দিয়ে ভালো মানে সঠিক রেজাল্ট পেয়ে থাকেন তাহলে আপনার পদ্ধতি সঠিক। বুঝছেন ভাই? জি, জি, বুঝতে পারছি। হুম। তবে আমরা নর্মালি ওই যে বললাম তো, কারণ নর্মালি ওই যে পাওয়ার বি এর ক্ষেত্রে ওই ওদের দাপটটাই বেশি যারা আসলে এক্সেল ভালো পারে, বুঝতে পারছেন? তো এক্সেলের লোকজন তো ওই যে ভি লুকআপ ভালো পারে, কারণ স্বাভাবিক সে যদি এক্সেলে ভালো তার মানে তার ভি লুকআপ সম্পর্কেও ধারণা আছে। তো সেই জায়গা থেকে মানে দৃষ্টিকোণ থেকে ওই লুকআপ ভ্যালু এই জিনিসটা আসা, বুঝছেন? আচ্ছা, অনেক সময় দেখা যায় কি আমরা আহ, যে কলামগুলো আছে সে কলামগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই একটা আরেকটার সাথে। এই মানে ফাংশনটার কথাই বলতেছিলাম, রিলেটেড। আচ্ছা, আপনি এটা কথা বলতেছিলেন, ওকে। হুম। এটাও আপনি ইউজ করতে পারেন, কারণ এটা আপনাকে একই ফল দিবে, মানে অ্যাটলিস্ট নাম্বার লুক আপের ক্ষেত্রে আর কি। বাট এমনি যদি আপনি মানে সম্পর্ক বের করতে চান তখন সেই ক্ষেত্রে এটা সম্পর্ক বের করার ক্ষেত্রে আমরা নর্মালি ফাংশন ইউজ করি আর কি। কিন্তু ওই যে আমাদের যে লুকআপ যে ফাংশনটা আছে, লুকআপ ভ্যালুর মাধ্যমে আমরা সাধারণত হচ্ছে ভ্যালু সার্চ করে থাকি বা কোনো কিছুকে সার্চ করে থাকি, মূলত অনুসন্ধানের জন্য ইউজ করে থাকি আর কি। আর রিলেটেড, যেহেতু রিলেটেডটা সম্পর্ক তৈরির ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট আপনি যদি আপনার কাজে অলরেডি ইউজ করে থাকেন, সেটা যদি কমফোর্টেবল থাকেন এবং অ্যাকুরেট রেজাল্ট সেটা দেয়, তাহলে এটা থেকে আসলে সুইচ করার দরকার নেই। এটা আমার পার্সোনাল মতামত আর কি। আচ্ছা, তো এখন ধরেন আমরা আমাদের এখানে যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি টার সাথে আমরা মানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, যেটা প্রোডাক্ট ক্যাটাগরির সাথে ক্যাটাগরি এই দুটার সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের এই রিলেটেড ফাংশনটা ইউজ করতে হবে। তো রিলেটেড ফাংশনটা কিরকম? দ্য রিলেটেড ফাংশন অ্যাক্সেসেস দ্য ফিল্ডস ভ্যালু ফ্রম টেবিলস ইভেন ইফ দ্য রিলেশনশিপ ইজ নট ডাইরেক্ট। তার মানে হচ্ছে মূলত রিলেটেড ফাংশনটা আমরা তখনই ইউজ করব যখন আপনি একটা এক ধরনের সম্পর্ক আপনি তৈরি করতে চান বা মেনটেন করতে চান, যেটা সবসময় ডাইরেক্ট তাও না, এটা ইনডাইরেক্টলিও আসতে পারবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের একটা কলাম তৈরি করে নিতে হবে, যেটার নাম হবে ক্যাটাগরি। কলাম তৈরি করার পরবর্তীতে আমাদের দিতে হবে ক্যাটাগরি ইজ ইকুয়াল টু রিলেটেড। রিলেটেড দিয়ে আমরা রিলেটেডের প্রথম যে কলামটা আমরা সেটার নাম দিব, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি। ওকে, প্রোডাক্ট ক্যাটাগরি দিলাম, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ইংলিশ প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে হচ্ছে আমরা তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এরপরে এটা চাপ দিলে আমরা ফলাফল পেয়ে যাব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রিলেটেডের ক্ষেত্রে আমরা যেখানে যে মানে সম্পর্ক যা হচ্ছে আসলে জানার চেষ্টা করে থাকি রিলেটেড ফাংশন দিয়ে, সম্পর্কের জন্য এই ধরনের ফাংশন হচ্ছে ইউজ করা হয়।
রিলেশনশিপ মিনস ফিল্টারিং। ওকে, এতটুকু পর্যন্তই আমার মনে হচ্ছে থাক। নেক্সট ক্লাসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আসলে সবগুলো ফাংশন একটা ডাটা সেটের মধ্যে সব ফাংশন আনা সম্ভব না, এই কারণ এইভাবে ব্যাখ্যা করা। বাট তারপর নেক্সট ক্লাসে আমরা যেটা করব, একটা ডাটা সেট এনে সেটার উপর ওভারঅল কাজ করব, মানে এই কয়দিন আমরা ক্লাসে যা যা দেখেছি সেটার মধ্যে কি কি আমরা আসলে এটার মধ্যে এই ধরনের একটা ডাটা সেটে অ্যাপ্লাই করতে পারি, সেটা আমরা একটু ব্রেন স্টর্ম করে ক্লাসে হচ্ছে লাইভ করবো তাহলে নেক্সট উইকে আর কি। আচ্ছা আশাফ ভাই, আপনার আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার, আর কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে তাহলে নেক্সট উইকে আপনাদের ক্লাস, আজকে তো হচ্ছে সোমবার, সো অবভিয়াসলি নেক্সট আপনাদের ক্লাস নেক্সট সোমবারই হবে আর কি। আর আমি নেক্সট সোমবারের আগে আপনাদেরকে হচ্ছে ডাটা সেটটা মেইল করব, যে ডাটা সেটটা আমরা ইউজ করার কথা না, ওইটা হচ্ছে আমরা মেইল করবো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসের আগে। তো আপনারা একটু প্রিপেয়ার হয়ে নেবেন, ওইটা আমরা লাইভ ক্লাসে হুম। সমাধা করব। মানে ওইটাকে ধরেন আমরা ধরবো অনেকটা একটা পরীক্ষার মতো, যে এই কদিন যা শিখেছি আমরা আসলে কতটুকু পারি, হ্যাঁ, একটা ডেটা সেট নিয়ে কাজ করতে। তো তখন আসলে আমাদের মূল পরীক্ষাটা হবে আর কি। না, সেটা ভালো হবে। জি, না ওইটাই করবো, আমার ওইটা প্ল্যান আছে। ওইটা করে তো আরো আগে আপনাদের তো আসলে ক্লাস আর বাকি দুই তিনটা বাকি, বেশি বাকিও নেই। কিন্তু এই যে মাঝখান দিয়ে ধরেন দেশেও নেট ছিল না, আর একটা যেহেতু অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ছিল, আমি সবার সেফটি নিয়েও অনেকটা টেনশনে ছিলাম। এবার আমি এক দুইবার মেইলও করছিলাম আপনাদেরকে, একবার মতো মেইল দিছিলাম যে সবাই সাবধানে থাকেন। তো ওই ক্লাস নেওয়া হয়নি, এই কারণে ক্লাসগুলো আমাদের গ্যাপ পড়ে গেছে। বাট আমি এগুলো কাভার করে দিব ইনশাল্লাহ, সমস্যা হবে না। আমি কভার করে আজকে একটা নিলাম, আর আর দুইটা ক্লাস নিলে মোটামুটি আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। সো আমি এটা ঠিকঠাক মতো নিব, সমস্যা হবে না। আর বাকিরা তো মনে হয় এখন হলিডে মুডে আছে, ওনারা আসে না যেহেতু, ওনারা এখনো ছুটিকালীন মুডে আছে, সামার চলে তো বিদেশে। না, বাকিরা ওইভাবে আসলে সিরিয়াস, আমাদের মধ্যে সিরিয়াসনেস একটু কম থাকে বাংলা বাঙালিদের ভিতরে। বাকিদের আসলে ভিতরে এই ওইটাই নতুন একটু। নতুন স্কিলটা শিখে আসলে আমাদের সবার দরকার, বুঝতে পারছেন? এখন ধরেন হয়তো অনেকে আছে এরকম মনে হতে পারে যে 1,000-1,500 টাকা দিয়ে শিখতেছি কি আর শিখতেছি, কিন্তু 1,000-1,500 টাকা দিয়ে যে ভালো শিখা যায়, আমি আমার ক্লাস ভালো, আমি তা বলবো না, বাট মোটামুটি কিছু না কিছু হলে তো শিখতে পারছেন, কেমন না? অ্যাটলিস্ট আগে যতটুকু জানতেন তার চাইতে যদি এখন একটা দুইটা জিনিসও জানেন নতুন, তার মানে আপনার লাভ হয়েছে নাকি? না, অবশ্যই। অবশ্যই অনেক কিছুই শিখতে অনেকটা তো পারছি। আমরা মানে আমরা তো অনেকটা এভাবে চিন্তা করি। কারণ কারণ পড়ানোর ব্যাপারটা এবং পড়ানোর পরে মানে আপনি যারা ধরেন হচ্ছে পার্টিসিপেন্ট থাকে আসলে তারা কতটুকু ক্যাচ করতে পেরেছে, এটা সম্পূর্ণ আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার। এটা কেউ আসলে ভালো করে বলতে পারে না যে হ্যাঁ, আমি একটা জিনিস ক্লাসে দাঁড়ায় পড়াবো ওটা সবাই বুঝবে, এটা আসলে কোনো শিক্ষক পৃথিবীতে বলতে পারে না। কেউ যদি বলে তাহলে বুঝতে হবে যে তার সমস্যা আছে, বুঝতে পারছেন? বাট আমি চেষ্টা করি, যদিও আসলে আমার হেক্টিক শিডিউলের কারণে আমি সেরকম করে টাইম দিতে পারি না, যার কারণে কিন্তু আমি দেখেন নতুন ব্যাচ নিও না, আমার কিন্তু আর এবছর আর কোনো নতুন ব্যাচ আসবে না। এবছর পাওয়ার বিয়ের মানে এক বছরে আমি একটা বা দুইটার বেশি এক মানে যে কোনো টপিক, হ্যাঁ, যেমন ডাটা সায়েন্সে এবছরের ব্যাচ একটা করছি, আরেকটা এখন রানিং আছে, এটা শেষ করে দিলে আর কোনো ব্যাচ নিব না। ডিপ লার্নিং এর কোর্স এবছর একটা ব্যাচ রানিং আছে, এটা শেষ হলে আর কোনো কোর্স আর এবছর না। আমি মোটামুটি এই জিনিসটা ইয়ে করি, নইলে প্রফিট সিটিং সিকিং মেন্টালিটি থাকলে তো আসলে মাসে কয়েকটা ব্যাচই ওপেন যায় করা। ঠিক আছে, আমার এক স্টুডেন্ট আছে, আহ, মজার খুব, বুঝছেন? সেটা হচ্ছে যে প্রথম দিকে যখন রিসার্চ শিখাতাম, এটা হচ্ছে করোনার আগে 2019 সালের কথা বলতেছি। তো সেই স্টুডেন্টটা আমার একটা ব্যাচে ছিল, রিসার্চের কোর্স করছে। এখন কোর্স করার পরে সে হচ্ছে তার নিজের মানে ব্যাচ পড়ায়, এবং তার ফি আমার চাইতে বেশি, সে এখনো অনার্স কমপ্লিট করে নাই। তো সে আপনার আমি 1,500 টাকাই, তো আমার তখন ফি ছিল, হ্যাঁ 1,500 টাকা ছিল। আমি রিসার্চ করছি, এখন তো আরো কম, 500 টাকাতে নিয়েছি। মানে তখন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে নিতাম, ও কারণ ওরা রেখে দিত 70%। তো এখনো আমি ওরকম নিই না, আমি এগুলাতে প্রফিট
সিকিম মেন্টালিটি, যাই হোক। তো পরে ওই ছেলেটা হচ্ছে আমার থেকে এখান থেকে শিখে ক্লাস শেখার পরে সে নিজে প্রতিষ্ঠান খুলছে। সে 3,500 টাকা 5,000 টাকা করে হচ্ছে শিখায় পার স্টুডেন্ট। হ্যাঁ, এবং তার প্রতি সপ্তাহে সে ব্যাচ ওপেন করে। ঠিক আছে, আমাকে অনেকে এসে বলছে যে আপনি আপনি ওই অমুক ভাইকে চিনেন? আমি বললাম এই তো আমার স্টুডেন্ট ছিল, এই এখনো তো অনার্স পাস করে নাই, এখনো অনার্স রানিং আছে। তো সে ফার্স্ট ইয়ারে থাকতে আমাদের সাথে সেই কোর্সটা হচ্ছে করছে, যার কারণে ওইটার উপর দিয়ে এখনো চলছে আর কি। তো সে ভালো টাকা পয়সা কামায়। আমাকে এসে অনেকে বলে যে আপনি উনি তো 5,000 টাকা করে শিখায়, 3,500 টাকা করে নেয় ওনার প্রতি সপ্তাহে, ওনার নতুন ব্যাচ, ওনার কাছে অনেক স্টুডেন্ট, আপনার কাছে এত লোকজন নেই। তা আমি বললাম যে ভাই দেখেন, আমি তো কমার্শিয়াল পার্সেন্টে পড়াই না। আমি ঠিক আছে হয়তো ওই সেরকম আহামরি কেউ না, যার কারণে হয়তো আমার কাছে এত জনপ্রিয়তা নাই, কেউ আসে ওনার লোকজন। ঠিক আছে তাহলে, আশা ভাই অনেক কথাবার্তা হলো আসলে। আমার ইদানিং থ্যাংক ইউ। অফিসেরও আসলে কাজের চাপ বাড়ছে, যার কারণে আরো টাইমটা দিতে পারতেছি না। মানে গত জুন মাসের লাস্ট থেকে যেটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে, মানে আমাদের আগে যে বস ছিল ওই বস রিটায়ারে গেছে। So নতুন আসছে। আর জাপানিরা তো প্রচুর ওয়ার্ক অ্যালকোহলিক জাতি, হুম। একেবারে কাজ করতে 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 শেষ অবস্থা। শনিবার রোববার আমি ঘুমাই, এখনো দেখা নাই যে ঘুমের কথা বলে একটা হামি ভাব কাজ করে। কারণ মানে সারাদিন তো আসলে কাজগুলো তো, আমরা যে কাজগুলো করি আমরা তো আর মাঠে আর মাঠে কাজ করি না এমন না। আমরা তো ধরেন কোম্পানিতে বসে নিজেদের ব্রেন খাটাই হচ্ছে কাজ করি। আমরা তো এই কারণে ব্রেন টায়ার্ড হয়ে যায়। যাই হোক, এই পৃথিবীতে কাজ কাম করে খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা সরকারি চাকরিজীবী না, রাজনীতিবিদ না। আমাদের দ্বারা টাকা পয়সা খুব জমানো সম্ভব হবে না, ইয়ে করা সম্ভব হবে না, যার কারণে যতদিন আছি নিজের ওই যে বলে যে হাত পা লাগিয়ে খেটে মুক্ত হবে আর কি। হুম, এটা সেটাই হচ্ছে স্যার। কথা। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা ঠিক হবে। আছে স্যার, থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। জি, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।